ওকে, আমরা এর আগে যাই পড়ছি, জানি না কতটুকু ওয়ার্ডপ্যাড ফ্যাব্রিকের ছিল আসলে। আমরা আজকে নতুন চ্যাপ্টার থেকেই পড়ি। এরপরে যেগুলি বাকি থাকবে সেগুলি না হয় পরে ইনশাআল্লাহ চেষ্টা করব। ওয়ার্ডপ্যাড ফ্যাব্রিক তো আমরা পড়েছি। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ওয়েভ পাইল ফ্যাব্রিক। আচ্ছা, এটা ক্লাসের পরে আমি এটা আপলোড করে দেব। এটা একটা বইয়ের চ্যাপ্টার। যেভাবে আছে ওভাবেই আমরা পড়ব। কারণ এখানে অনেক কথাবার্তা আছে যেগুলি আসলে শর্টকাট করার মতো না। ইনফরমেশন গুলা লাগবে। তো আমরা আমরা জানি যে পাইল ফেব্রিক হচ্ছে এটা একটা ব্রাশ লাইক স্ট্রাকচার। এটার উপরে লুপ থাকে। আর লুপগুলাকে আমরা লুপ আকারে মানে লুপগুলাকে আমরা আনকাট অবস্থায় ইউজ করতে পারবো অথবা আমি কেটে এটাকে ব্রাশিং করে সারফেসটাকে ব্রাশি স্ট্রাকচার বা ব্রাশি লুক দিতে পারবো। ২ ভাবেই করা যায়, ইউজ করা যায়। তো এখন ২ ভাবে এই পাইল ফেব্রিক তৈরি হয়। একটা হচ্ছে ওয়ার্পের সুতার ফ্লোট দিয়ে, আরেকটা হচ্ছে ওয়েফটের সুতার ফ্লোট দিয়ে। তো ওয়ার্পের সুতার ফ্লোট দিয়ে আ উম এটা আমরা পড়েছি। কোন প্রিন্সিপাল এ হয় এবং সেটার জন্য কিভাবে হয়। যেমন আমরা পড়েছিলাম হচ্ছে যে ওয়ার্পের সুতার জন্য আমরা ওয়ার প্রিন্সিপাল ইউজ করে থাকি। হ্যাঁ? তারপরে হচ্ছে ফেস টু ফেস প্রিন্সিপাল ইউজ করে থাকি, এরকম। এবং ওয়ার্প পাইল আমরা টেরি ফেব্রিক ও পড়েছি। টেরি ফেব্রিক ও একটা ওয়ার্প পাইল ফেব্রিক। তো সেটার জন্য স্পেশাল বিট আপ মেকানিজম এর প্রয়োজন হয়। হ্যাঁ? তো এগুলি হচ্ছে ওয়ার্প পাইল ফেব্রিক এর কথা। আর ওয়েভ পাইল ফেব্রিক যেটা, সেটার হচ্ছে ডেফিনিশন হচ্ছে যে এই যে লুপ গুলা ফরমেশন হবে, এই লুপ গুলা ফরমেশন হবে ওয়েভড এর ইয়ার্ন দ্বারা। ওয়েভড ইয়ার্ন দিয়ে আমরা লুপ ফরমেশন করব। যেমন টেরির কথা যদি তোমাদের মনে থাকে তাহলে খেয়াল করে দেখো যে টেরির যে আমরা লুপ গুলা ফরমেশন করেছি সেগুলা হচ্ছে ওয়ার্পের সুতা দিয়ে। ওয়ার্পে ২ রকম সুতা ছিল। একটা হচ্ছে আ আ গ্রাউন্ড ইয়ার্ন আরেকটা হচ্ছে পাইল ইয়ার্ন। গ্রাউন্ড ইয়ার্নটা টাইট থাকতো, একটা বিম থেকে আসতো। আর পাইল ইয়ার্নটা কম্পারেটিভলি লুজ ছিল এবং আরেকটা বিম থেকে আসতো, টপ বিম থেকে আসতো। এরপরে ওই স্পেশাল বিটআপ এর মাধ্যমে আমরা লুজ বিটআপ এবং ফাস্ট বিটআপ এর মাধ্যমে আমরা ওই আ পাইল গুলো ফরমেশন করেছিলাম এবং ওই লুজ থাকার কারণে হচ্ছে এবং স্পেশাল বিটআপ থাকার কারণে ওই আ লুজ যেই পাইল গুলা ছিল সেগুলা ওই লুপ ফরমেশন করত। তো এখানে হচ্ছে এইরকম কোনো স্পেশাল বিট-আপ ও নাই। আবার আ কি বলে যে ওই ধরনের প্রিন্সিপাল নাই আরকি। হ্যাঁ? এটার মধ্যে ওই ওয়েভ পাইল ফেব্রিক এর মধ্যে ওয়েফট এর যে সুতা আছে, এই ওয়েফট এর সুতার ফ্লোট, ওয়েফট এর সুতার ফ্লোট দিয়ে হচ্ছে আমরা এই পাইলটা তৈরি করব। সো ওয়েফট এর দিকে আমাদের ২ ধরনের সুতা লাগবে। একটা হচ্ছে গ্রাউন্ড ইয়ার্ন, আরেকটা হচ্ছে পাইল ইয়ার্ন। আবার বলতেছি ওয়েফট এর দিকে আমাদের ২ ধরনের সুতা লাগবে। একটা হচ্ছে গ্রাউন্ড ইয়ার্ন, আরেকটা হচ্ছে পাইল ইয়ার্ন। আর ইনসারশন হবে একই পদ্ধতিতে। কিভাবে তাহলে লুপ ফরমেশন হবে? একটু পরে বলছি। আচ্ছা। এখানে হচ্ছে যে কথাবার্তা আছে পাইল ইয়ার্ন হচ্ছে ব্রাশ লাইক স্ট্রাকচার, সেটা ওয়ার্প এর সুতা দিয়েও হতে পারে, ওয়েফট এর সুতা দিয়েও হতে পারে। কাট হতে পারে, আনকাট হতে পারে। আচ্ছা। আর হচ্ছে ২ ধরনের সুতা থাকবে। একটা হচ্ছে গ্রাউন্ড সুতা, একটা হচ্ছে পাইল সুতা। আর আমরা কাটিং করতে পারবো। এটা হচ্ছে লুমের মধ্যেই কাটিং করতে পারবো সাবসিকুয়েন্ট প্রসেস এ অথবা লুম থেকে নামিয়ে পরবর্তী আলাদা কাটিং মেশিন এ আমরা লুমগুলাকে কাট করতে পারবো। যেমন হচ্ছে রেজিং মেশিন অথবা ইলেকট্রিক্যাল ফ্লকিং। মানে হচ্ছে রেজিং মেশিন বা ফ্লকিং মেশিনের ফাংশন হচ্ছে যে তোমার আ লুপ কাটা অ্যাকচুয়ালি লুপ কাটা এবং হচ্ছে পরবর্তীতে ১ম এ হচ্ছে কাটবে নাইফ দিয়ে। তারপরে হচ্ছে আরেকটা সেকশনে যাবে যেখানে রোলারের মধ্যে স্পাইক থাকবে। সেই স্পাইক গুলা দিয়ে লুপ গুলাকে ব্রাশিং করে ফেলা হবে। এই হচ্ছে এই রেজিং মেশিন বা ইলেকট্রিক্যাল ফ্লকিং মেশিনের কাজ। ক্লাসিফিকেশন অফ পাইল ফেব্রিক এটা মনে হয় আগেই পড়ানো হয়েছে। তারপরেও এখানে একটু বলি যেহেতু ওয়েভ পাইলের ব্যাপার আসছে। পাইল ফেব্রিক একটা হচ্ছে আমরা জানি যে ওয়েভ পাইল ফেব্রিক আর একটা হচ্ছে ওয়ার্প পাইল ফেব্রিক। আচ্ছা, ওয়েভ পাইল ফেব্রিকের একটা নাম হচ্ছে ভেলভেটিন, হ্যাঁ? ভেলভেটিন আর ওয়ার্প পাইল ফেব্রিকের একটা নাম হচ্ছে ভেলভেট। এটা আমরা অলরেডি আমাদের পড়া শেষ। ভেলভেটিন গুলাকে ক্লাসিফাই করা হয়েছে অল ওভার অর প্লেইন, অল ওভার অর প্লেইন। বুঝাই যাচ্ছে যে অল ওভার অর প্লেইন। ওয়েভ প্লাস, ওয়েভ প্লাস আ ওয়েব প্লাস এটাও আচ্ছা কিভাবে চিনবো এটা স্পেসিফিকলি গিয়েই ওখানেই জানবো। কর্ডেড ভেলভেটিন অর কর্ডুরয়েস অর ফাস্টেন্স। কর্ডেড ভেলভেটিন মানে হচ্ছে কর্ড লাইক স্ট্রাকচার আরকি। কর্ড কাপড়ে যেরকম রিব থাকে সেরকম রিব স্ট্রাকচার ছিল।
স্ট্রাকচার থাকে সাধারণত আরকি। কর্ডের যে ফেব্রিক তোমরা বেডফোর্ড কর্ড দেখেছো হয়তোবা। ওই দেখতে কাছাকাছি ওইরকমই। হ্যাঁ? এরকম বা পিকে ওই ধরনের। ফিগার ভেলভেটিনস মানে হচ্ছে পাইল ফেব্রিক তৈরি করব বাট সেটার মধ্যে বিভিন্ন রকমের ফিগার বা ছবি থাকবে আরকি। হ্যাঁ? কোন কিছুর অবয়ব থাকবে, কোন কিছু যেমন ফুলের হইতে পারে, পাখির হইতে পারে, মানুষের হইতে পারে অথবা কোন ডিজাইনের লেখা হইতে পারে, লোগো হতে পারে। এরকম আমরা কি বলে যে ফিগার ফুটিয়ে তুলবো হচ্ছে এই ফিগার ভেলভেটিন। মোস্টলি হচ্ছে যে কার্ডে করা হয় আরকি। আচ্ছা ওয়ার্ক পাইল ফেব্রিক অর ভেলভেট এটা আমরা পড়ে ফেলছি টেরি, ওয়ার পাইল। ওয়ার পাইল আবার ২ রকম ফার্স্ট পাইল, লুজ পাইল। ফার্স্ট পাইল, লুজ পাইলও আমাদের পড়া শেষ। ফার্স্ট পাইল স্ট্রাকচার মানে সেটার বাইন্ডিং ভালো হবে পাইলগুলার। এতে করে পাইলগুলা কাটিং এর পরে খুলে আসবে না সহজে অথবা কোনো রাবিং এ সহজে খুলে আসবে না। লুজ স্ট্রাকচার হচ্ছে কম্পারেটিভলি লুজলি থাকবে। কিন্তু ফার্স্ট এর মতো এই পরিমাণ কি বলে স্ট্রংগার হবে না আরকি। কম্পারেটিভলি লেস স্ট্রং হবে। আচ্ছা এরপরে হচ্ছে ওয়েব পাইল ফেব্রিক, হ্যাঁ? ওয়েব পাইল ফেব্রিক এর মধ্যে এখানে আ ২ ধরনের ওয়েফটের সুতা থাকবে, ১ ধরনের হচ্ছে ওয়ার্পের সুতা থাকবে। ২ ধরনের ওয়েফটের সুতা থাকবে, ১ ধরনের ওয়ার্পের সুতা থাকবে। আচ্ছা এখানে যদি আমরা শাটল লুমে করতে চাই এজন্য এখানে বলা হচ্ছে ড্রপ বক্স মোশন লাগবে। কারণ শাটল লুমে ড্রপ বক্স মোশন ছাড়া আমরা আ কালার চেঞ্জিং করতে পারব না বা ইয়ার্ন কাউন্ট যদি চেঞ্জ হয়, ডিফারেন্ট কালার হয়, তাহলে সেটা আমরা করতে পারব না। যেহেতু ২ ধরনের ওয়েফটের সুতা লাগবে, এ কারণে তার মানে কি? অবশ্যই আমাদের ড্রপ বক্স ইউস করতে হবে। কারণ ড্রপ বক্স আমরা কালার চেঞ্জিং বা কাউন্ট চেঞ্জিং এর জন্যই করে থাকি। আর এখানে গ্রাউন্ড সুতা আর পায়ের সুতা সাধারণত হচ্ছে ২ রকম কাউন্টেরও হতে পারে। চাইলে আমরা এক কাউন্টের ইউজ করতে পারবো। কালার ডেফিনিটলি আমরা ভিন্ন, ভিন্ন কালারে ইউজ করতে পারবো। Web pile fabrics are contain a much greater proportion of web threads as compared to the work threads. তার মানে হচ্ছে যে প্রতি ইউনিট যদি আমরা চিন্তা করি ১ ইঞ্চি স্কয়ার যদি চিন্তা করি তাহলে সেখানে আ ওয়ার্ক সুতার চাইতে ওয়েব সুতার সংখ্যা অনেক বেশি হবে। ওয়েব সুতার সংখ্যা বেশি হবে কারণ কি? কারণ হচ্ছে যে ওয়েব সুতার ডেনসিটি অনেক বেশি হবে। ওয়েব সুতার ডেনসিটি যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে পার ইউনিটে বা প্রতি ইঞ্চি স্কয়ার বলো বা প্রতি সেন্টিমিটার স্কয়ার বলো, সেখানে হচ্ছে আ তোমার পাইল সুতার ওয়েব সুতার সংখ্যা অনেক বেশি থাকবে। আচ্ছা। একটা ফিচার বলতেছে যে ফিচার অফ ওয়েব স্ট্রাকচার হচ্ছে ভেরি হাই ডেনসিটি অফ ওয়েব পিক্স হুইচ ইস দ্য ফাইনেস্ট ফেব্রিক্স মে রিচ 200 পিক্স পার সেন্টিমিটার। আচ্ছা 200 পিক্স পার সেন্টিমিটার যদি হয় তার মানে ১ ইঞ্চিতে পিকের সংখ্যা হচ্ছে ৫০০ টা যেটা আসলে আমরা কল্পনা করতে পারব না। এটা সম্ভব শুধুমাত্র যদি মসৃণ সুতা হয়, হ্যাঁ? ১০০ থেকে ১৫০ কাউন্টের সুতা যদি হয়, তাইলেই শুধুমাত্র সেখানে পসিবল আরকি। তো অ্যাকচুয়ালি এত হাই ডেনসিটি কাপড় এটা ডেফিনিশন এ থাকতে পারে। বাট এখন আর প্র্যাকটিক্যালি এটা পসিবল না আসলে। হ্যাঁ? এই ১ ইঞ্চিতে ৫০০ সুতা থাকলে সুতার কাউন্ট ১৫০ বা ২০০ লাগবে। ১৫০ কাউন্ট ২০০ কাউন্ট মেশিনে প্রোডিউস করা সম্ভব না। মেশিনে হয়তোবা সর্বোচ্চ ১০০ বা ১২০ কাউন্টের সুতা মেবি পসিবল। বাট এভেইলেবল যে কাউন্ট আছে যেমন হচ্ছে ৫০ কাউন্ট, ৬০ কাউন্ট, ৭০ কাউন্ট আ বা ৮০ কাউন্ট পর্যন্ত মেশিনে মোটামুটি আ সহজেই বানানো যায়। সেগুলা দিয়েই সাধারণত আজকালকার বাজারে যেই ওয়েব পাইল পাওয়া যায় সেগুলাই পাওয়া যায়। ৫০ কাউন্ট হতে পারে, হ্যাঁ? বা আরো কমও হতে পারে। 40 কাউন্ট, 50 কাউন্ট, 60 কাউন্ট পর্যন্ত সুতা দিয়ে এখনকার বাজারে মানে লো লো কি বলবো যে এটা তো অনেক হাই আ মানে ডেন্সলি এবং হচ্ছে খুব কস্টলিও হবে এই কাপড়। আর তুলনামূলকভাবে লোয়ার কস্ট যেগুলো সেগুলাই সাধারণত আমাদের বাজারে পাওয়া যায়। তো হাই ওয়েভ থ্রেড ডেনসিটি is possible by having a low warp set with higher tension of warp. হ্যাঁ? তার মানে কেন ওয়েফটের ডেনসিটি যে এত বেশি হবে এটার জন্য আমাদের কি কাজ করতে হবে? যে ওয়ার্পের সুতা গ্যাপে, গ্যাপে থাকবে। হ্যাঁ? ওয়ার্পের সুতা গ্যাপে, গ্যাপে থাকবে এবং ওয়ার্পের সুতা হাই টেনশন এ থাকবে। আর যেহেতু আমরা ওয়ার্পের সুতার হাই টেনশন থাকবে, পজিটিভ মেকানিজম গুলো ইউস করব মানে মেশিনের মধ্যে। সো এটা পসিবল যে মানে হাই পিক ডেনসিটি অ্যাচিভ করা আরকি। হ্যাঁ? আর হচ্ছে আর কি আছে কথাবার্তা? লো অ্যান্ড মিডিয়াম কোয়ালিটি ক্লথ ক্যান বি প্রোডিউসড অন হাই স্পিড অটোমেটিক লুমস ইত্যাদি। দ্যা পিক ডেনসিটি হচ্ছে ৫০০ থেকে ১০০ এই যে হ্যাঁ, এখানে যে ৫০ থেকে ১০০ পিক্স পার সেন্টিমিটার এটা যেটা বলছে এটা ঠিক আছে। হ্যাঁ, ৫০, ৭০, ৮০, ১০০ হ্যাঁ, এগুলা হচ্ছে এভেইলেবল। এগুলাকে বলা হচ্ছে লো এন্ড মিডিয়াম কোয়ালিটি। এগুলো অ্যাকচুয়ালি লোয়ার কোয়ালিটি বলা যায়। মিডিয়াম কোয়ালিটি আরো বেশি মানে অনেক বেশি পিক থাকবে আরকি। এগুলাই বাজারে এভেইলেবল।
আর হচ্ছে ওয়েব প্লাইস, আনলাইক দ্য ওয়ার্ড প্লাইস ডু নট হ্যাভ লুপস অফ ইয়ার্ন ইনস্টেড অফ হেভি লুপস কাটিং ফোর্স। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা দেখো, ওয়েব ফাইলস আনলাইক দ্য ওয়ার্ব ফাইলস ডু নট হ্যাভ লুপস অফ ইয়ার্ন। যেমন ওই যে আমরা লুপ ফরমেশন করেছিলাম টেডিতে, টেডিটাই তোমাদের মনে থাকবে বেশি। টেডিতে যেরকম আমরা লুপ ফরমেশন করেছিলাম ওয়ার্পিয়ান লুজ এবং অ্যাজ ওয়েল এজ লুজ বিটআপ ফার্স্ট বিটআপ এর মাধ্যমে একটা লুপ ফরমেশন হয়েছিল। তো ওয়ার্কফাইল ফ্যাব্রিকে যেরকম ভাবে লুপ ফরমেশন হয়েছিল, ওয়েব ফাইল ফ্যাব্রিকে ওইভাবে লুপ ফরমেশন হবে না। Instead, they have long floats of weft which may be cut or uncut. শুধুমাত্র ওয়েফটের ফ্লোটটা হবে, লম্বা একটা ফ্লোট হবে যেটা কাট করব অথবা আনকাট অবস্থায় আমরা ইউজ করব। এই লম্বা ফ্লোটটার জন্য মানে আলাদা কোনো বিটআপ মেকানিজম নাই বা আলাদা কোনো পিক ইনসারশন মেকানিজম নাই। যেই মেকানিজমে গ্রাউন্ড পিকটা ইনসারশন হবে সেই মেকানিজমেই হচ্ছে তোমার ফাইলটাও ইনসারশন হবে এবং এক্সট্রা কোনো তোমার বিটআপ বা আলাদা কোনো ডিভাইসও নাই, কিছু নাই লুপ ফরমেশনের জন্য। শুধুমাত্র লং ফ্লোট আমরা করব হচ্ছে ডিজাইন দিয়ে, ডিজাইনের মধ্যে আমরা লং ফ্লোট করব। কিন্তু হ্যাঁ, ওইটা মনে রাখতে হবে যে ওয়ার্ক ফাইলের হাইট যেরকম থাকে বা যত বেশি সারফেসে মানে ব্রাশ মানে ফাইবার থাকে, ওয়েব ফাইল ফ্যাব্রিকে ওই পরিমাণ অত বেশি মানে অত হাইটের ফাইল থাকে না আরকি। অত হাইটের ফাইল থাকে না। ব্রাশ করলে অবশ্য বোঝার উপায় নেই যে কোনটা ওয়ার্ক ফাইল কোনটা ওয়েব ফাইল। কারণ ওখানে ওয়ার্পের সুতাগুলা ব্রাশ করলে ব্রাশই হয়ে থাকে। এখানে ওয়েবের সুতাগুলা তো পরিমাণে বেশি থাকবে। এগুলাও তোমার ব্রাশ করলে ওই সারফেসটা ফাইবারে ভরে থাকে। সো ওটা দেখে বোঝার অবশ্য উপায় নাই। কিন্তু লং ফ্লোট যেটা সেটা কনস্ট্রাকশন দেখে বোঝার উপায় আছে। This method of cutting the web floors depends on the structure of the piles. Okay. কটন মেইনলি ইউজ করা হয়, রেয়ন ইউজ করতে পারবো, অস্টেড, মোহের অথবা অন্য কোনো ফাইবারও আমরা ইউজ করতে পারবো। পলিয়েস্টার, অ্যাক্রিলিক এগুলি সবকিছুই আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, 4 রকমের আছে প্লেন, ওয়েভ, প্লাস। আমরা চলে যাই, এটা জানি, এখন প্লেনে চলে যাই সরাসরি। প্লেন ভেলভেটিন বা অল ওভার ভেলভেটিন বলা হয়। অল ওভার কেন? কারণ হচ্ছে যে এর সারফেসের মধ্যে they are characterized by an uniform surface consisting of protruding fibers that are of equal length. মানে এটার সারফেসের মধ্যে তোমার কি বলে যে ফাইবার কেটে ব্রাশ করে সুতাগুলা কেটে ব্রাশ করলে পরে সারফেসে পুরাটাই হচ্ছে মানে ফাইবারে ভরা থাকে আর কি। হ্যাঁ, কোনো সুযোগ নাই, নিচে গ্রাউন্ড সুতা একেবারেই দেখা যায় না। জেনারেলি দ্য গ্রাউন্ড উইভ ইজ প্লেন। যেহেতু গ্রাউন্ড উইভ হচ্ছে প্লেন, এই জন্য এটাকে বলা হয় প্লেন ব্যাক ভেলভেটিন। হ্যাঁ, প্লেন ভেলভেটিন বা প্লেন ব্যাক ভেলভেটিন। However, weaves such as two up one down and two up two down twill are also employed for producing heavier wool fabrics. এখন প্লেন ইউজ করলে, গ্রাউন্ডটা যদি প্লেন ইউজ করি তাহলে সেটাকে আমরা বলবো প্লেন ব্যাক ভেলভেটিন। আর গ্রাউন্ডটা যদি অন্য কোনো মানে উইভ ইউজ করি, যেমন টুইল ইউজ করি অথবা অন্য কোনো ডিজাইন ইউজ করি, তাহলে সেটাকে বলা হবে টুইল ব্যাক ভেলভেটিন। অ্যাকচুয়ালি সেটাকে প্লেন ব্যাক ভেলভেটিন বলা যাবে না। কিন্তু টুইল যদি আমরা গ্রাউন্ডে ইউজ করি অবশ্যই ডেফিনেটলি কাপড়টা কিছুটা হেভিয়ার হবে, ফ্লেক্সিবল হবে, প্রপার্টি চেঞ্জ হবে, কারণ প্লেনের চাইতে টুইল কাপড়ের প্রপার্টি চেঞ্জ হবে। The ratio of the ground to pile trace is selected according to the nature of the wave. Okay. এবার অবশ্য ডিজাইনে চলে যাই। হ্যাঁ, একটা ডিজাইন করব। তার মানে আমরা পড়তেছি প্লেন ব্যাক ভেলভেটিন। কেন প্লেন ব্যাক বা প্লেন ভেলভেটিন? কারণ হচ্ছে আ এই আমরা দুই ধরনের উইভ থাকে, দুই ধরনের সুতা ইউজ করি। একটা হচ্ছে গ্রাউন্ড সুতা, একটা হচ্ছে পাইল সুতা। তো গ্রাউন্ড উইভ যেহেতু হচ্ছে প্লেন, দ্যাটস ওয়াই হচ্ছে আ এটা হচ্ছে গ্রাউন্ড উপরে বেস করে নামটা করা আরকি। এইজন্য এটাকে প্লেন ব্যাক ভেলভেটিন বলা হয়। আচ্ছা, এখানে দেখো, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড উইভ প্লেন, ওয়ান আপ ওয়ান ডাউন। আর এখানে দেখো ওয়ার্পের সুতা দুইটা, হ্যাঁ, ওয়েফটের সুতা দুইটা। এখানে দেখো আমরা মার্কিং করেছি হচ্ছে G1 G2 শুধু ওয়েফটের দিকে। হ্যাঁ, ওয়ার্পের দিকে আমরা কোনো মার্কিং নাই। আসলে ওয়ার্পের সব সুতাই একরকম। এই কাপড়ে ওয়ার্পের কোন সুতার কোনো ভেরিয়েশন নাই। এখানে ভেরিয়েশনটা হবে শুধুমাত্র ওয়েফটের সুতার, গ্রাউন্ড এবং পাই। আর পাশে যেটা আছে সেটা হচ্ছে তোমার পাইল সুতার ডিজাইন। প্রথমে উইডটা খেয়াল করতে হবে। এখানে ক্রস মানে হচ্ছে ওয়ার্প আপ,
এখানে ক্রস মানে ওয়ার্প আপ, এখানে ক্রস দিয়ে যে সার্কেল দেওয়া আছে এটাও হচ্ছে ওয়ার্প আপ। সো 1 আপ 2 ডাউন, হ্যাঁ দেন হচ্ছে 1 আপ 2 ডাউন। এটা হচ্ছে এখানে বলছে যে 2 আপ 1 ডাউন, এটা বাদ। এখানে যে ডিজাইনটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 আপ 2 ডাউন ডিজাইন। 1 আপ 2 ডাউন জেড টুই, 1 আপ 2 ডাউন জেড টুই। আচ্ছা, তাহলে গ্রাউন্ড উইথ পেয়ে গেলাম, আর হচ্ছে পাইলের উইবও পেয়ে গেলাম। এখানে P1, এটা হলো পাইলের ওয়েফটের সুতা, P2, P3। এখন হচ্ছে রিপিট সাইজ কিরকম হবে, যদি আমাকে তো পরীক্ষার সময় দেওয়া হবে হচ্ছে, বলা হবে যে গ্রাউন্ডটা হচ্ছে প্লেন, আর তোমার পাইলের উইপটা হচ্ছে 1 আপ 2 ডাউন। আচ্ছা, 1 আপ 2 ডাউনের রিপিট সাইজ হলো 3/3, আর প্লেনের রিপিট সাইজ হলো 2/2। এখানে দুই মানে টোটাল রিপিটটা যখন আমরা কম্বাইন করব তখন রিপিটটা বের করার ফর্মুলা হচ্ছে, তোমরা খাতায় লিখে রাখো যে ওয়ার্প রিপিট হচ্ছে নাম্বার অফ পাইল, ওয়ার্প রিপিট হচ্ছে নাম্বার অফ ওয়ার্প ইন পাইল ডিজাইন, পাইল উইভও বলতে পারো, নাম্বার অফ ওয়ার্প ইন পাইল ডিজাইন বা পাইল উইভ। এখানে যেমন কয়টা ওয়ার্প আছে, তিনটা, একটা, দুইটা, তিনটা। হ্যাঁ হ্যাঁ, আবার খাতায় লিখে রাখো, নোট ডাউন করে রাখো। আবার বলছি যে ওয়ার্পের রিপিট বের করার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ ওয়ার্প, হ্যাঁ নাম্বার অফ ওয়ার্প ইন পাইল ডিজাইন ইনটু 2, নাম্বার অফ ওয়ার্প ইন পাইল ডিজাইন ইনটু 2। সো এইটার মধ্যে পাইলের মধ্যে দেখো যে কয়টা ওয়ার্পের সুতা আছে, একটা, দুইটা, তিনটা, ইনটু 2 করলে মানে হচ্ছে 6। সো ওয়ার্পের দিকে রিপিট হচ্ছে 6। আমরা 6টা সুতা নিব ওয়ার্পের, 1 2 3 4 5 6। এটা কম্বাইন্ড ডিজাইন, হ্যাঁ কম্বাইন্ড ডিজাইনটা হচ্ছে এরকম। স্যার এটা শুধু প্লেন ব্যাক ভেলভেটিনের জন্য? প্লেন ব্যাক ভেলভেটিন, টুইল ব্যাক ভেলভেটিনও ওই ফর্মুলা কাজ করবে। আপাতত প্লেনের জন্য লিখে রাখো, যখন আমরা যে চ্যাপ্টারে যাব তখন সেই কোন ফর্মুলা যদি চেঞ্জ হয় তখন আমরা বলে দিব। আপাতত প্লেন ব্যাক ভেলভেটিনের জন্য এটা করো। ফর্মুলা কিভাবে বের করব, সরি ফর্মুলাটা লিখে রাখো, আর হচ্ছে রিপিট সাইজ কিভাবে হয় সেটা আপাতত এইভাবে লিখে রাখো আর কি। এরপরে যখন যেখানে যাব সেখানে সেটা বলে দিব। ওকে, 6টা হলো ওয়ার্পের সুতা। আর ওয়েফটের রিপিট বের করব কিভাবে, ওয়েফটের রিপিট হচ্ছে নাম্বার অফ গ্রাউন্ড মানে ওয়েফটের রিপিট আর কি, নাম্বার অফ গ্রাউন্ড প্লাস হচ্ছে নাম্বার অফ পাইল ইন দা নাম্বার অফ পাইলই দাও, হ্যাঁ নাম্বার অফ পাইল ইনটু 2। সো ওয়েফটের সুতা রিপিট হচ্ছে নাম্বার অফ গ্রাউন্ড প্লাস নাম্বার অফ পাইল ইনটু 2। তাহলে ওয়েফটের রিপিট হবে 8টা। এখানে নাম্বার অফ গ্রাউন্ড 2টা, আর এটার সাথে 3 দুগুণে 6, তার মানে মিলে হচ্ছে 8টা। সো এখানে 8টা হবে। যেমন এই যে আমরা প্রথমেই হচ্ছে ওয়ার্পের 6টা দিয়ে নিলাম। স্যার ওয়েবটা যদি একবার একটু বলতেন স্যার, নেটওয়ার্ক প্রবলেম ছিল স্যার। আচ্ছা হ্যাঁ, ওয়েফটের রিপিট বের করব হচ্ছে নাম্বার অফ গ্রাউন্ড, হ্যাঁ নাম্বার অফ গ্রাউন্ড মানে যে G1 প্লাস G2, আর প্লাস হ্যাঁ প্লাস নাম্বার অফ পাইল ইনটু 2। স্যার 2টা কি পাইলের সাথে গুণ হবে? হ্যাঁ পাইলের সাথে গুণ হবে, ওভারঅল না, ওভারঅল Okay, না, পাইলের সাথে গুণ হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ পাইল, নাম্বার অফ পাইল ইনটু 2, ওভারঅল না। সো তাহলে আমাদের ওয়েফটির রিপিট দাঁড়াচ্ছে হচ্ছে, এখানে হচ্ছে G1 G2 দুইটা, আর এখানে হচ্ছে 3 দুগুণে 6, 3 গুণন 2, 3 দুগুণে 6, এই মিলে হচ্ছে 8টা। ওকে, এখন সাজাবো হচ্ছে কিভাবে দেখো। এখন প্রথমে হচ্ছে G1, ওয়েফটির দিকে খেয়াল করো, ওয়ার্পে কোনো ভেরিয়েশন নাই, সবগুলা সুতা একটা বিম থেকে আসতেছে, একই ভাবে আসতেছে, এদের কোনো কাউন্টও চেঞ্জ নাই, চাইলে কালার চেঞ্জ করতে পারবো। আচ্ছা, বা কাউন্ট চেঞ্জও করতে পারবো চাইলে, মানে সেটা আমরা সেকশনাল ওয়ার্পিং এ চাইলে করতে পারবো। মানে আমি বলতে চাচ্ছি যে এখানে কোনো টেনশন ভেরিয়েশন কিছু নাই, সবগুলা সুতা একটা বিম থেকে একই রকম টেনশনে একই ভাবে আসতেছে এখানে। আচ্ছা, ভেরিয়েশন হবে দুই ধরনের সুতা, একটা হচ্ছে গ্রাউন্ড, একটা হচ্ছে পাইল। তো এখন আমরা কিভাবে সাজাবো রিপিটের মধ্যে দেখো, G1, প্রথমে G1টা দিলাম, তারপরে ইনসারশন হবে হচ্ছে P1, তারপরে ইনসারশন হবে P2, তারপর ইনসারশন হবে P3, এরপর দিব হলো G2, হ্যাঁ এরপরে আবার P1 P2 P3, এভাবে এই 8টা সুতাকে আমরা সাজাইলাম। এবং গ্রাউন্ড গুলাকে কেন পাশাপাশি দিই নাই, এর কারণ হচ্ছে যে
আমরা চাচ্ছি যে এই কাপড়টা আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে পুরা কাপড়ের মধ্যে লুপে ভরা থাকবে। কেটে দিলেও লুপ ভরা থাকবে, মানে সারফেসটা ফাইবারে দিয়ে ব্রাশ করলে পরে একদম পুরা কাপড়ের মধ্যে শুধু ফাইবার গুলাই দেখা যাবে, গ্রাউন্ড গুলা একদম ঢাকা পড়ে যাবে। আর পাশাপাশি যদি ২ টা গ্রাউন্ড দেই তাহলে হচ্ছে একসাথে এতগুলা পাইল দিলে একটা হচ্ছে এটা লুজ হয়ে থাকবে। আর আরেকটা হচ্ছে যে এই গ্রাউন্ড গুলা পাশাপাশি ২ টা থাকলে এই জায়গাটা মানে আলাদাভাবে একটা রিপ ফরমেশন করবে। একটা লাইন এদিকে দেখা যাবে। সো যেটা আমাদের আল্টিমেট টার্গেট না। আমাদের আল্টিমেট টার্গেট হচ্ছে এমনভাবে লুপ ফরমেশন করব এবং এমনভাবে কাটবো বা যাই করব যাতে সারফেসের মধ্যে শুধুমাত্র ফাইবার দেখা যায়। এখানে কোনো বেজ আছে কিনা সেটা যাতে আমাদের চোখে না পড়ে। এইভাবেই আমাদের স্ট্রাকচার গুলাকে তৈরি করা হয়। কারণ গ্রাউন্ড স্ট্রাকচার গুলো লাগবে হচ্ছে কাপড়ের স্ট্রেংথ এর জন্য, কাপড়ের বেজ এর জন্য। কারণ গ্রাউন্ড না দিলে পরে এই কাপড়ের কোনো স্টেবিলিটি থাকবে না। এইজন্য। তো এটা আমাদের তাহলে কম্বাইন্ড রিপিট ওয়ার্পের দিকে ৬ টা, ঠিক আছে? আর ওয়েটের দিকে হচ্ছে ৮ টা। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছে। দেখি এরপরে হচ্ছে আ এটা যখন আমরা করে ফেলবো, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ, হ্যাঁ? সি এর মধ্যে যখন আমরা নাম্বারিং করে ফেলবো, এরপরে হচ্ছে ১ম এ প্লেন এর ডিজাইনটাকে প্লটিং করতে হবে। তো প্লেন এ হচ্ছে G1 দেখো ঠিক যেভাবে আছে 1 আপ, হ্যাঁ, 1 ডাউন, সরি 1 আপ, হ্যাঁ। এরপরে হচ্ছে পরেরটায় 1 আপ, এরপর হচ্ছে বলবো যে 1 আপ, 1 আপ এভাবে দেওয়া হইছে। এখন মনে রাখতে হবে যে আমাদের এই ডিজাইনের মধ্যে একটা হচ্ছে কাটিং পয়েন্ট। কাটিং পয়েন্ট গুলা হচ্ছে এই যে এই পয়েন্ট গুলা। ১ম এ একটা সুতা নিলাম, হ্যাঁ, এর পরের যেটা সেটা হচ্ছে আমাদের কাটিং পয়েন্ট। তারপরে এই সুতা, এরপরে এখানে কাটিং পয়েন্ট। কাটিং পয়েন্ট মানে কি? যেই জায়গায় গুলাতে নাইফ গুলা দিয়ে, হ্যাঁ, তোমরা তোমাদের মাইক গুলাকে অফ করে রাখো, হ্যাঁ? প্রয়োজন হলে কথা বলবা। হ্যাঁ, এখানে যেই পয়েন্টে, হ্যাঁ, যেই পয়েন্টে আমরা নাইফ গুলা কাজ করব বা নাইফ গুলা অ্যাক্টিভেট করে মানে কাটবে সেটাকে বলা হয় কাটিং পয়েন্ট। যেমন কাটিং পয়েন্ট এটা একটা। মানে এক ঘর পর পর হচ্ছে কাটিং পয়েন্ট। সো এটা একটা, এটা একটা, এটা একটা। কি কাটবো, কিভাবে কাটবো সামনেই আসতেছে। দেখলেই বুঝবা। আচ্ছা, এবার গেল এতটুকু। তোমরা সি দিয়ে রাখবা। তোমরা খাতার মধ্যে এগুলাতে সি এখানে তো সি টোটাল ওভারঅল স্ট্রাকচারটাকে বোঝানো হয়েছে। এখানে সি দিবা কাটিং পয়েন্ট, এখানে সি দিবা কাটিং পয়েন্ট, এখানেও সি দিবা কাটিং পয়েন্ট। এরপরে এখন আসি কম্বাইন্ড স্ট্রাকচার। কম্বাইন্ড স্ট্রাকচারের মধ্যে প্রথমে আমাদের গ্রাউন্ড গুলো আগেই দেওয়া ছিল। ওকে, স্ট্রাকচার খুবই সহজ। এখন হচ্ছে পাইল গুলা কিভাবে ইনসার্শন হবে। যেমন এটা প্রথম পাইলটা কি ছিল, যেমন এটা কি ওয়ার্প আপ না, এটা ওয়ার্প আপ। আর এগুলি সব হচ্ছে কি ওয়েভটা, এগুলি সব ওয়েভটা, যেগুলো খালি ঘর সেগুলো হচ্ছে ওয়েভের সুতা। আর ক্রস দিয়ে যেটা সার্কেল সেটা হচ্ছে ওয়ার্প আপ। সো প্রথম সুতাটা দেখো এখানে ওয়ার্প আপ দিলাম, হ্যাঁ, ওকে, এটা সবাই বুঝতে পারলাম। সেকেন্ড যে সুতাটা, দ্যাট মিন্স তোমার কথা অনুযায়ী তুমি প্রথমেই বলবা যে এটা এখানে দিব, সেকেন্ডের যে ক্রসটা এটা এখানে দিব। কিন্তু না, এখানে কেন দিচ্ছি না? কারণটা হচ্ছে যে আহ এখানে এই ঘরটা কি আমাদের হচ্ছে কাটিং পয়েন্ট। এই ঘরটা হচ্ছে আমাদের কাটিং পয়েন্ট। এই জায়গাগুলোতে হচ্ছে আমরা লুপ গুলাকে কাটবো। নাইফ গুলো অ্যাক্টিভেট থাকবে, এই বরাবর হচ্ছে লুপ কাট। যেই সুতাগুলা লুপ ফরমেশন করে থাকবে সেগুলাই কাটা পড়বে। আর যেটা এই জায়গায় যদি কোনো গ্রাউন্ড থেকে থাকে সেটা কাটবে না। কারণ কি? কারণ হচ্ছে নাইফ গুলা তো একটা সার্টেন হাইটে সেট করা হবে, সেখানে শুধু লুপের সুতাগুলাই ধরা খাবে। গ্রাউন্ড সুতাগুলা যেখানে লুপ ফরমেশন নাই সেখানে ওই সুতাগুলা কাটবে না। ঠিক আছে? সো এখানে আমরা আর কোন রকমের কি বলবো মানে ইন্টারলেসমেন্ট বলো বা যাই বলো এগুলা কিছু দিব না। এই জন্য এক ঘর গ্যাপ রেখে আমরা পরের ঘরে হচ্ছে এই যে পাইলটা আছে সেই পাইলটার ইন্টারলেসিং পয়েন্টটা দিলাম। সিমিলারলি আবার একটা ঘর খালি যাবে, কারণ যেহেতু কাটিং পয়েন্টের জন্য। এরপরে থার্ড P3 যেটা সেটা আমরা দিব হচ্ছে আবার এইখানে এক ঘর খালি রেখে দেন হচ্ছে এখানে। তো এভাবে P1, P2, P3 ইনসার্শন হলো। হ্যাঁ, এটা চিন্তা করতে হবে ওয়েভটির দিকে, হ্যাঁ, ইনসার্শন হচ্ছে। স্যার হ্যাঁ, কাটিং বোর্ড দিকে স্যার পাইল সুতার লুপ কাটবো। হ্যাঁ, শুধুমাত্র পাইল সুতার লুপটাই কাটা হবে। আর গ্রাউন্ডটা তো টাইটলি থাকবে, এটা ওই নাইফে ধরবে না। মানে নাইফটা আচ্ছা, নাগাল পাবে না আরকি। শুধুমাত্র পাইল সুতার লুপগুলাই নাগাল পাবে। যেহেতু এখানে ফ্লোট থাকবে, একটা ফ্লোট থাকে মানে কি বেস ফেব্রিকের চাইতে সে একটা হাইটে উঠে থাকবে, উঁচা হয়ে থাকবে। আচ্ছা। তো এখানে দিলাম P3।
ওকে, এতটুকু হয়ে গেল। এরপর G2 এর পরে সিমিলারলি আবার আবার P1 এ আসো, আবার P1 এ একই জিনিস, হ্যাঁ, যে কাজটা করলাম এখানে সেম কাজ এখানে P1 এর বেলায় দিলাম এটা, তারপর P2 এর বেলায় এক ঘর গ্যাপ রেখে আবার এখানে P3 এক ঘর গ্যাপ রেখে এখানে সেম জিনিস এখানে যা করলাম ঠিক এই কাজটাই করলাম। এখন এটার যে চেহারা হলো, চেহারাটা কিরকম দেখো, এটা তো প্লেন, হ্যাঁ এগুলো তো প্লেন। বাকি পায়ের সুতাগুলোর কি অবস্থা হলে দেখো, পায়ের সুতাটা এইখানে হচ্ছে, এবার পায়ের ওয়েভ ডিরেকশনে চিন্তা করো, হ্যাঁ পায়ের সুতাটা এইখানে হচ্ছে কি ডাউন, পায়ের সুতাটা এইখানে ডাউন, কারণ এখানে ওয়ার্প আপ, ওয়ার্প যেহেতু আপ, সো পায়ের সুতা ডাউন। আর বাকি যে ঘরগুলো আছে 1 2 3 4 5, তার মানে এই পাঁচটা মানে পরপর পাঁচটা ওয়ার্পের সুতার উপর দিয়ে হচ্ছে পায়ের সুতাটা আপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কি? জি স্যার, কারণ এটা ওয়েভড ফাইল স্যার। হ্যাঁ ওয়েভ পাইল, হ্যাঁ এইভাবেই তৈরি করতেছি, এভাবেই তৈরি করতেছি। এই পাঁচটা সুতার যে ফ্লোট হয়ে গেছে, এই ফ্লোটটাই হচ্ছে মানে পাইলটা ক্রিয়েট করলো আর কি। এখানে চাইলে আমরা মানে মোটা সুতা দিতে পারি, চাইলে আমরা চিকন সুতাও দিতে পারি, যেরকম চাই আমরা সেরকমই বানাইতে পারবো। সিমিলারলি P2 বেলায় চিন্তা করো, দেখো এই জায়গায় হচ্ছে ওয়েভটির সুতাটা হচ্ছে ডাউন, আর 1 2 3 4 5 পাঁচটা ফ্লোর। সিমিলারলি P3 এর বেলায় এখানে ওয়েভটির সুতাটা ডাউন, বাকি হচ্ছে 1 2 3 4 5 পাঁচটা। সো এইভাবে ওয়েভটির সুতার এক জায়গায় শুধুমাত্র বাইন্ডিং আছে আর বাকিগুলা হচ্ছে আপ আছে। একটা জায়গায় বাইন্ডিং, বাকিগুলা আপ, একটা জায়গায় বাইন্ডিং, বাকিগুলা হচ্ছে আপ। আর এটা তো এইটার সেম জিনিস। এখন দেখো যে এটা ক্রস সেকশনাল ভিউ আঁকলে কিরকম হয়। ক্রস সেকশনাল ভিউ এইটার জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ক্রস সেকশনাল ভিউ না আঁকলে কাপড়টার ফাইনাল চেহারাটা কিরকম হয়, ফাইনাল সারফেসে কিরকম হয় সেটা বুঝে যায় না। হ্যাঁ, সেটা বোঝার উপায় হচ্ছে ক্রস সেকশন। স্যার এখানে কাটিং এর বিষয়টা স্যার একটু বুঝতে সমস্যা হচ্ছে স্যার। আমরা 2 4 6 যে কাটিং করতেছি আমরা, এটা আসলে করলে স্যার মানে ভিজুয়ালাইজ করতে পারতেছি না জিনিসটা আসলে। হ্যাঁ করতে পারবে, এই যে এক্ষুনি আসতেছে নিচে ওকে হ্যাঁ স্যার, এইটাই স্যার জানার জন্য। জি স্যার। হ্যাঁ এই যে নিচে এগুলো দেখলেই আমরা এই যে ওটা ভিজুয়ালাইজ করার জন্যই হচ্ছে তোমার এই ক্রস সেকশনাল ভিউতে যেতে হবে। আচ্ছা এবার আসো, হ্যাঁ ক্রস সেকশনাল ভিউ দেখলেই এরপরে কাটিং করলেই কি হবে সেটাই চলে আসবে আমাদের সামনে। ওকে, এখানে দেখো যে ডট লাইন গুলা হচ্ছে এই ডট, যেগুলো কালো কালো ডট, কালো কালো ডট গুলা হচ্ছে আমাদের ওয়ার্পের সুতা, কালো কালো ডট গুলা হচ্ছে আমাদের ওয়ার্পের সুতা। ওকে, আচ্ছা এখন গ্রাউন্ড সুতা প্লেন, হ্যাঁ গ্রাউন্ড দেখো এটা প্লেন চলে যাচ্ছে দুইটার মধ্যে দিয়ে, এটা কোনো অসুবিধা নেই। G1 আর G2, হ্যাঁ 1 আপ 1 ডাউন করে চলে গেল। এবার আসো P1, P1 কি? P1 হচ্ছে 1 ডাউন 5 আপ। এই P1 সুতা এটা হচ্ছে 1 ডাউন, হ্যাঁ 5 আপ। দেখো 1 2 3 4 5, সেইভাবে চলে গেল P1। জি স্যার। P2, হ্যাঁ P2 হচ্ছে 2 আপ 1 ডাউন 3 আপ। P2 এই যে P2 2 আপ, হ্যাঁ এই একটা দুইটা 2 আপ 1 ডাউন আর হচ্ছে 3 আপ। কে দিলাম? কারেন্ট চলে যাচ্ছে, কিছু করার নাই, আসলে আবার জয়েন করবো আর কি। ওকে P2 গেল, হ্যাঁ P2 হচ্ছে 2 আপ, P2 হচ্ছে 2 আপ 1 ডাউন আর হচ্ছে 3 আপ, হ্যাঁ এই 3 আপ। এরপর হলো P3 হচ্ছে 1 2 3 4 4 আপ, 1 2 3 4, এই 4 চারটা আপ 1 ডাউন আবার 1 আপ, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আর পরের গুলা আর আঁকা হয় নাই, কারণ P1 P2 P3 তে একই জিনিস তাই না? একই রকম, জি স্যার। হ্যাঁ একই জিনিস, আর পরে দরকার নাই, জাস্ট এই G1 G2 আর P1 P2 P3 এতটুকু হইলেই হলো। এখন এই তীর চিহ্নগুলা দেওয়া আছে, তীরগুলা একটু সরে গেছে বা বুঝো কিনা, এই তীরগুলা হচ্ছে কাটিং পয়েন্ট, হ্যাঁ জি স্যার। এই যে এটা ঠিক বরাবর, এই যে এই ঘরের বরাবর আসবে হচ্ছে এই তীরটা, আর এই ঘরের বরাবর আসবে হচ্ছে এই তীরটা,
আর এই ঘরে বরাবর আসবে এই কারণ আমাদের এই রিপিটের মধ্যে কাটিং পয়েন্ট হচ্ছে এই তিনটাই, অর্থাৎ এই বরাবর নাইফ সেট করা থাকবে, এই বরাবর নাইফ, এই বরাবর নাইফ, সেগুলি কাটবে। তো কাটিং যদি করে ফেলি, খেয়াল করো এখানে যদি একটা কাটিং থাকে, হ্যাঁ এখানে যদি একটা কাটিং থাকে, এই বরাবর যদি কাটি, লুপ যদি কাটি, খেয়াল করো, এবং লুপ গুলা কাটা পড়বে, লুপ কাটা পড়বে, লুপ ছাড়া অন্য কিছু কাটা পড়বে না, প্লেনের কোনো সুতা এখানে কাটা পড়বে না, আগেই বলছি এটা টাইট থাকবে, মানে নাইফটা এত মানে নিচ পর্যন্ত যাবে না আর কি, নাইফটা হচ্ছে যে সুতাগুলো বেশি থাকবে লুজ হয়ে সেগুলোই শুধুমাত্র কাটবে আর কি। তো এখানে যদি একটা কেটে ফেলি তার মানে কি এই সুতাটা এখান থেকে কাটা পড়বে, এটা এখান থেকে কাটা পড়বে, এটা এখান থেকে কাটা পড়বে। সো এটা যদি হয় এটার কাটিং পয়েন্ট, খেয়াল করো, হ্যাঁ এটা যদি কাটিং পয়েন্ট হয় এই 2 নাম্বার সুতা বরাবর, তার মানে কি P1 এর এখান থেকে কাটা পড়বে, P2 এর এখান থেকে কাটা পড়বে, P3 এর এখান থেকে কাটা পড়বে। জি স্যার। ওকে, আচ্ছা যদি এখান থেকে কাটা পড়ে, হ্যাঁ এখান থেকে যদি কাটা পড়ে, খেয়াল করো এখান থেকে যদি কেটে দেই তাহলে P1 এর চেহারা কি হবে? P1 জাস্ট কি মানে ওয়ান ডাউন হয়ে এরকম হয়ে থাকবে, P1 এর চেহারাটা ঠিক এই যে এটা হচ্ছে P1। জি স্যার। হ্যাঁ এটা হচ্ছে P1, দেখো বুঝো কিনা বাকিরা, এটা হচ্ছে শুধুমাত্র P1। যদি এখান থেকে আমরা এই সুতাটা কেটে ফেলি, যদি কেটে ফেলা হয় তাহলে শুধুমাত্র এইখানে P1 টা থাকবে, এতটুকু P1 এর অংশ থাকবে, বাকি আর কিছু নাই, P1 এর পুরো অংশটাই কেটে ফেলা হচ্ছে, ওয়াস্টেজ হচ্ছে। স্যার ওটুক তাহলে স্যার বাদ হয়ে যাবে স্যার? ওয়াস্টেজ, হ্যাঁ ওয়াস্টেজ, স্যার ওইটা কি স্যার ফেব্রিক থেকে ঝরে পড়বে? ফেব্রিক থেকে ঝরে পড়বে, হ্যাঁ। স্যার এইটাই বোঝার সমস্যা, এবার বুঝতে পারছি। হ্যাঁ এটাই এখন ক্লিয়ার হবে সবার কাছে, হ্যাঁ। এরপরে হচ্ছে এই জায়গায় কাটবো, হ্যাঁ এই জায়গায় কাটবো, P1 কিন্তু আগে এখান থেকে যখন কেটে দিলাম তখন কিন্তু তার সব শেষ, ঠিক আছে, আরেকটা প্রান্ত আছে, আরেকটা প্রান্ত আচ্ছা যাই হোক, হ্যাঁ ওকে। এখান থেকে কাটবো, এখান থেকে কাটলে P1 তো এখানে একবার কাটা পড়ছে, এখানেও কাটা পড়তেছে, হ্যাঁ P2 এখানে কাটা পড়তেছে, তাই না? P2 জি স্যার। এখানে কাটা পড়তেছে, জি P3 ও স্যার। এখানে কাটা পড়তেছে। তো P1 এর কাজ শেষ, এখন মনে করো P2 আসলো, P2 আগে এখানে কাটা পড়ছিল, এখন P2 এখানেও কাটা পড়তেছে, ঠিক আছে। সো P2 থাকবে শুধুমাত্র এই অংশটা, হ্যাঁ এই অংশটা শুধু থাকবে। সো এই যে P2 মানে হচ্ছে এখানে আগে কাটা পড়ছে, আর P2 এখন এখানে কাটা পড়তেছে, সো থাকতেছে শুধুমাত্র P2 এই অংশটা, ঠিক আছে, শুধুমাত্র এই অংশটা। সুতরাং এটা হচ্ছে P2, এটা হলো P2 চেহারা ফাইনালি কাটার পরে। এবার আসো P3 আগে এখানে কাটা পড়ছে, আগে এখানেও এরপরে এখানে একটা কাটা পড়ছে, আর পরে হচ্ছে এইখানে একটা কাটা পড়বে, হ্যাঁ এইখানে একটা কাটা পড়বে। এখানে কাটা পড়লে P3 এর চেহারাও কি দাঁড়াচ্ছে, শুধু এই বরাবর, হ্যাঁ এই বরাবর কি বলবো যে ওয়ান আপ ওয়ান ডাউন হয়ে এরকম থাকবে, অর্থাৎ দ্যাট মিন্স P3 এর চেহারা হচ্ছে এই যে এটা। জি স্যার। এরপরে যদি ব্রাশিং করে ফেলি তাহলে এই যে ব্রাশিং করলে পরে এই যে সারফেস গুলায় ব্রাশ ফাইবার গুলো বের হয়ে আসবে, তখন আর গ্রাউন্ডটা দেখা যাবে না, হ্যাঁ তখন আর গ্রাউন্ডটা দেখা যাবে না, সারফেসে শুধু ব্রাশিং তো এখানে তো স্যার তেমন তিনটা লুপ দেখা, তিনটাই তো ব্রাশিং করা হবে তাই না? হ্যাঁ ব্রাশিং যখন করব না তখন সবগুলা সুতারই সবগুলো এরকম হয়ে একসাথে যাবে। ব্রাশিং হবে, হ্যাঁ জি এগুলো স্যার, বের জি হয়ে স্যার। থাকবে। এই যে দেখো যে গ্রাউন্ড থেকে এগুলার হাইট বেশি, তো এই কারণে এগুলার মাথাগুলাই শুধুমাত্র ব্রাশ হবে আর কি। ব্রাশ হলে সব একসাথেই হবে, এটা জাস্ট একটা দেখানো হয়েছে, সব একসাথেই ব্রাশ হবে। ব্রাশ হলে সারফেসটা তোমার ব্রাশ লাইক স্ট্রাকচার হয়ে যাবে, এবং হচ্ছে কি বলে যে এই গ্রাউন্ডটা দেখা যাচ্ছে না, আমাদের যেটা ছিল আর কি টার্গেট ছিল যে সারফেসে একদম শুধু ব্রাশ লাইক স্ট্রাকচার দেখবো, কোনো গ্রাউন্ড ট্রাউন্ড কিছু দেখা যাবে না, যদিও ফ্যাব্রিকটা তোমার গ্রাউন্ড প্লেন হবে, যার নাম হচ্ছে যে কারণে এটাকে প্লেন ব্যাক ভেলভেটিং বলছি। তো এই হচ্ছে মূল যে টার্গেট ছিল সেটা। এখন এখানে প্রচুর ওয়েব সুতার ওয়াস্টেজ হচ্ছে, হ্যাঁ প্রচুর, যেহেতু কেটে ফেলতেছি জি স্যার। প্রচুর ওয়েব সুতার ওয়াস্টেজ হচ্ছে, এবং এই সমস্ত কাপড়গুলো হচ্ছে আমাদের কার্টেন, সোফা, হ্যাঁ এই সোফা কভারিংস, হ্যাঁ কি বলে যে এই ধরনের পারপাস ইউজ হয়, তো দ্যাটস ওয়াই লুপ গুলা বের হয়ে আসে না, কারণ লুপ দেখো যে এগুলি কিন্তু খুব সিম্পল ওয়েতে লুপ আছে, দাঁড়ায় আছে আর কি। আমি যদি এই কোনা দিয়ে দিয়ে টান দিই তাহলে কিন্তু এই লুপটা খুলে আসবে, কিন্তু টান দেওয়ার সুযোগ নাই, কারণ অলরেডি সে এটার ফাইবার দিয়ে তার পাশের যেই সুতা আছে তার ফাইবারের সাথে এন্টেঙ্গেলমেন্ট হয়ে মনে করো একটা বন্ডিং হয়ে গেছে আর কি। এখানেও ফাইবার, এখানেও ফাইবার, এই ফাইবার গুলো সবই এন্টেঙ্গেলমেন্ট হয়ে জোড়া লেগে যায়,
দ্যাটস ওয়াই লুপগুলো এমনি বের হয়ে আসে না। আর এই ধরনের জিনিস, এই যে কাপড়গুলো তৈরি হবে, এগুলো তো আর আমরা অ্যাপারেলের মতো ওয়াশিংও করি না, অ্যাপারেলের মতো ওই কি বলে যে কেয়ারিংও হয় না, এগুলি জাস্ট ড্রাই ওয়াশ হয়। আর হচ্ছে এগুলোর অ্যাব্রেশনটাও এরকম আমাদের বডির সাথে হয় না ডিরেক্টলি। এই দ্যাটস ওয়াই এগুলা লুপগুলা খুলে আসারও মানে এমনি এমনি খুলে আসবে না। হ্যাঁ, এমনি এমনি খুলে আসবে না। তো এই হচ্ছে দেখি আর কিছু আছে কিনা এটাতে। এই হচ্ছে প্লেইন ব্যাক ভেলভেটিন। হ্যাঁ, প্লেইন ব্যাক ভেলভেটিনের একটা এক্সাম্পল। তো এখন এটা বুঝছো কিনা বা এখানে কোনো সমস্যা আছে কিনা সেটা বলো। স্যার এটা তাহলে আমাদের ওয়ান সাইডেড কাট ফাইল তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওয়ান সাইডেড কাট ফাইল তৈরি হচ্ছে। ইয়া স্যার তাহলে কি স্যার বলে ব্যাক ব্যাক সাইড থেকে সাইডে তো না স্যার না গ্রাউন্ড ব্যাক দেখার সাইড, কথা, তাই ব্যাক না স্যার? সাইডে গ্রাউন্ড দেখবা। হ্যাঁ, ব্যাক সাইডে গ্রাউন্ড দেখবা, ব্যাক সাইডে গ্রাউন্ড দেখবা, পাইল দেখবা, সবই দেখবা। ওয়ান সাইডেড, ইয়েস। স্যার পায়ের সুতাগুলো কি স্যার আমাদের ইচ্ছা মতো নিবো স্যার? এখানে 3টা নিছি, আমি 4টা বা 2টা এরকম নিতে পারবো না স্যার? না না না, এই ইচ্ছে মতো না। এই যে এখন আরেকটা অপশনে যাচ্ছি। এই অপশনটাই ছিল হচ্ছে অপশন 1 এ কি ছিল? এটা গ্রাউন্ড, আর পাইলটা হচ্ছে 1 আপ 2 ডাউন জেড টুইল। তো আমি 1 আপ 2 ডাউন জেড টুইল না নিয়ে 2 আপ 2 ডাউন জেড টুইল নিতে পারবো। আমি 4 এন্ডের শাটিন নিতে পারবো। এরকম 5 এন্ডের শাটিনও নিতে পারবো। কিন্তু মনে রাখতে হবে অনেক বেশি ফ্লোর মানে প্লেন কাপড় যেটা মানে এই ডিজাইনটা যেটা প্লেন ব্যাক ভেলভেটিং যেটা, সেটার মধ্যে মানে অনেক বেশি ফ্লোট মানে নেওয়া হয় না সাধারণত আরকি। কারণ অনেক বেশি ফ্লোট নেওয়ার জন্য আমাদের আরো অন্য টাইপ গুলা আছে। যেমন হচ্ছে এই দেখো প্লেন ব্যাক ভেলভেটিন, ওয়েব প্লাস, কর্ডেট, ফিগার। হ্যাঁ? সো ওই অনেক বেশি ফ্লোট হয়ে গেলে পরে এটা আর প্লেন ব্যাকে থাকবে না। তখন আমরা অন্য স্ট্রাকচারে চলে যাব, ওয়েব প্লাস বা অন্যগুলাতে। তবে তুমি এখানে স্ট্রাকচার চেঞ্জ করতে পারবা। যেমন এই যে যেটা বললাম 1 আপ 2 ডাউন টুইল এর জায়গায় 2 আপ 2 ডাউন টুইল, জেড টুইল এর জায়গায় এস টুইল দিতে পারবা, অথবা 4 এন্ডের শাটিন দিতে পারবা। 5 এন্ডের শাটিনও দেওয়া যাবে, কিন্তু এর চেয়ে বেশি গেলে পরে এটা স্ট্রাকচার অনেক বেশি লুজ হয়ে যাবে এবং আমরা চলে যেতে হবে অন্য স্ট্রাকচারে আরকি, প্লেন ব্যাকে না। আরেকটা এক্সাম্পল দেখি তাইলে আরো একটু স্যার ক্লিয়ার হবে। আরেকটা কোশ্চেন ছিল স্যার, এখানে যেমন হ্যাঁ, বলো। গ্রাউন্ড একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার এখানে যেমন দেখলাম গ্রাউন্ডে ছিল স্যার 2x2 আর পাইলের জন্য ছিল স্যার 3x3, তো এটা ইকুয়াল হলো না কেন? আচ্ছা, ইকুয়ালি করা যাবে গ্রাউন্ডে কিন্তু। যে 2 হ্যাঁ, 2 বাই 2 করা হচ্ছে। যাবে স্যার? হ্যাঁ, আমি বলি প্লেন ব্যাক ভেলভেটিন তো এটা তো প্লেন। এজন্য গ্রাউন্ডে সবসময় প্লেন। প্লেন ব্যাক ভেলভেটিন যেটা সেটা হচ্ছে জি গ্রাউন্ডে হচ্ছে সবসময় প্লেন। আর পাইল যেটা, এই পাইলটা এই গ্রাউন্ডের মধ্যে আমি পাইলটাকে চেঞ্জ করতে পারবো। এটা 3 বাই 3 না হয়ে আমি ওই যে বললাম না যে 2 আপ 2 ডাউন পাইল নেই, তাহলে 4 বাই 4 হলো। তারপরে হচ্ছে 4 এন্ডের শাটিন নিতে পারি 4 বাই 4, 5 এন্ডের শাটিনও নেওয়া যাবে, 5 বাই 5 ও নেওয়া যাবে। পাইল কি স্যার ইকুয়াল নেওয়া স্যার যাবে? স্যার পাইল কি স্যার প্লেন নেওয়া যাবে না স্যার? না, পাইল যদি প্লেন নাও তাহলে দেখো তুমি ফ্লোট কি এরকম পাবা, খেয়াল করো। জি স্যার, প্লেন নিলে লাভ নাই স্যার, ফ্লোট দেখো ওইভাবে পাওয়া যাবে না। স্যার হ্যাঁ। যেটা হচ্ছে কি যে দুটো ইকুয়াল হলে কোনো প্রবলেম ছিল কোনো? 2x2 গ্রাউন্ড ও 2x2 পাইলো বা 3x3 গ্রাউন্ড ও 3x3 পাইলো, এরকম সমান হলে প্রবলেম ছিল কোনো? তখন তো ওইটা হয়ে যেত, প্লেন হয়ে যেত। ওই যে বললাম না, তুমি তো গ্রাউন্ড প্লেন যদি রাখো তাহলে কি তুমি 3 বাই 3 প্লেন পাবা? না গ্রাউন্ডটা তো তুমি, জি না স্যার? হ্যাঁ গ্রাউন্ডটা তো তোমাকে প্লেন করতে হবে। প্লেন যদি করো তাহলে তো গ্রাউন্ড হচ্ছে রিপিট সাইজ 2 বাই 2 হবেই। এর চেয়ে বেশি তো আর গ্রাউন্ড করার সুযোগ নাই। জি স্যার, ঠিক এটা আছে। গেল 1 নাম্বার পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো গ্রাউন্ডের উপরে ডিজাইন করব। গ্রাউন্ডের উপরে ডিজাইন আমি যে কোনো ভাবেই করতে পারি। সেটা হচ্ছে টুইল দিয়ে করতে পারি। 2 আপ 1 ডাউন, 3 আপ 1 ডাউন, মানে তুমি যেটা বলতেছো রিপিট সাইজ 3 বাই 3, 4 বাই 4, 5 বাই 5, তুমি 6 বাই 6 করতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু 2 বাই 2 তে হবে না পাই। কারণ হচ্ছে দেখো 2 বাই 2 যদি হয়, গ্রাউন্ডও 2 বাই 2 মানে পাইলও 2 বাই 2, তাহলে কি এটা তোমার ফ্লোট কই পাবা? তুমি দেখো এখানে তো ফ্লোট পাবা না। এক ঘর পরেই তো আবার তোমার এই গ্রাউন্ডের অপশন মানে কি বলবো পাইল চলে আসবে। তখন ছোট ছোট একটা একটা করে ফ্লোট হবে। মানে ছোট্ট একটা ফ্লোট যেটা কিনা পাইল দিয়ে হবে না আরকি অ্যাকচুয়ালি। স্যার ওই সময় পাইলে বেশি তো আমাদের গ্রাউন্ডে তো অনেক কম হয়ে যাবে, আমাদের যেটা মেইন কাজ ছিল এটা তো আমাদের হচ্ছে না তখন। হ্যাঁ, হচ্ছে না। বুঝতে পারছি স্যার। এই জন্যই এখানে তুমি মিনিমাম হচ্ছে 1 আপ 2 ডাউন থেকে শুরু আরকি। এর চেয়ে চাইলে বড়গুলাও নিতে পারো। 5 এন্ডের 13, 6 এন্ডের 13 অথবা 3 বাই 3 টুইল নিলে অনেক বড় হবে। ডিজাইনটা করে দেখো রিপিট সাইজ অনেক বড় হবে। অনেক বড় হইলে পরে কাপড় শুধু তো আমরা কাগজে কলমে বানাইলে হবে না। এই কাপড়ের তো দেখতে হবে স্টেবিলিটি কিরকম,
স্ট্রেংথ কিরকম হয় সেটাও তো দেখতে হবে। করা যাবে, হ্যাঁ তুমি চাইলে করতে পারবা। যেমন অনেক বড় রিপিট, এখানে 6/6 এর একটা রিপিট নিলাম, তাইলে তোমার রিপিট সাইজ দেখো কত, 6×2 = 12, আর হচ্ছে এখানে 2 14টা হবে, মানে এটা ঠিক ডাবল হবে আর কি। ডাবল হয়ে গেলে পরে কাপড়টা ঠিক আছে টেস্টিং করে দেখতে হবে আর কি, যে কিরকম এটা দেয়, মানে স্টেবিলিটি কিরকম আর কি। ওকে, আরেকটা স্যার হ্যাঁ, ফেব্রিকটা আমাদের ক্লথ রোলারে জড়ানোর আগেই কই যে নাইফ দ্বারা হচ্ছে আমাদের লুকগুলা কেটে ফেলা হবে, নাকি ওটা আমাদের পরে ফিনিশিং সেকশনে করানো হবে? আচ্ছা এটা দুই ভাবে করা যায়। এটা হচ্ছে মনে করো না, প্রথমে হচ্ছে কাপড়টা টেকআপে জড়ানো হবে, ঠিক আছে। জি স্যার। টেকআপে জড়ানোর পরে পরবর্তীতে হচ্ছে অ্যাটাচমেন্ট থাকবে, যেটা কিনা লোকগুলা কেটে এরপরে ফাইনালি জড়ানো হবে। আবার অনেক জায়গায় এরকম করা হয় যে এই রেজিং মেশিনটা, হ্যাঁ রেজিং মেশিন বা ফ্লকিং মেশিনটা হচ্ছে তোমার লুমে থেকে কাপড় যখন নামলো, মানে ক্লথ রুলারে টেকআপ থেকে ক্লথে জড়াইলো, এরপরে ওখান থেকে সরাসরি মানে চলে যাবে হচ্ছে তোমার ওই রেজিং মেশিন, সরাসরি সরাসরি চলে যাবে রেজিং মেশিনে, অ্যাটাচ করা থাকে আর কি রেজিং মেশিন। এটা এরকম হইলে এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে যে কাপড়টাকে কেটে আলাদাভাবে রোল আকারে হচ্ছে রেজিং মেশিনে ফিট করতে হবে। দুই রকম সিস্টেমটাই আছে। বেশি চলে হচ্ছে কাপড়টা কেটে, মানে আলাদাভাবে রেজিং মেশিন থাকে বা স্যানফোরাইজিং মেশিন বা ফ্লকিং মেশিন থাকে আলাদাভাবে, রোলটা কেটে ওটাকে রিল্যাক্স করে দেন হচ্ছে ওই মেশিনে রোলটা ফিট করা হয়। রোলটা ফিট করে দেন হচ্ছে একটা রোলারের মধ্যে দিয়ে পাস হয়, সেই রোলার স্পাইকিং থাকে, তখন লুপ গুলাকে, সরি মানে একটা রোলার থাকে ওটার মধ্যে নাইফ থাকে। এই নাইফ আবার আমাদের যে কাটা ছিঁড়া করি এরকম ছুরি না, ওটা অন্যরকম ছুরি আর কি। তো এটা জাস্ট রোলারের গায়ে নাইফ থাকে আর কি, রোলারের গায়ে হালকা হালকা নাইফ থাকে, যেটা খুব উপর সারফেস দিয়ে হালকা করে একটু কেটে দেয় আর কি। হালকা করে একটু কেটে দেয়। তো এটা এর পরবর্তীতে আবার এটা ঘুরে ঘুরে যখন অন্য জায়গায় আরেকটু পরে যখন আরেকটা রোলারের উপর দিয়ে যায়, ওই জায়গায় হচ্ছে স্পাইক থাকে, যেখানে ব্রাশিংটা হয় আর কি, রেজিংটা হয়। দুই ভাবেই আছে, দুই ভাবে করা যায়। এখন যে যে সেটআপ নিছে আর কি। আমাদের দেশে বেশিরভাগই হচ্ছে তোমার এই রোলটা কেটে নিয়ে ফিনিশিং, কারণ লুমের মধ্যে শুধু লুম থাকে আমাদের দেশে, আর ফিনিশিং এর মধ্যে ওইখানে হচ্ছে ইয়াটা হয়, ওই যে তোমার লুপের যে কাটিং এবং রেজিংটা হয় আলাদা থাকে আর কি। আমাদের দেশে ফিনিশিং সেকশনে সাধারণত আলাদা মেশিন থাকে, রেজিং মেশিন। একসাথে গুলো আমাদের দেশে সাধারণত থাকে না, প্র্যাকটিস করা হয় না, সেকশন ওয়াইজ থাকে তো এই জন্য। আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখাই আজকে শেষ করে দিব। এই যে যেমন আরেকটা দেখো, এটা হচ্ছে গ্রাউন্ডের উপরে প্লেন ব্যাক ভেলভেটিন, হ্যাঁ প্লেন ব্যাক ভেলভেটিন, রিপিটটা একটু বড় হয়েছে। এটা হলো ইরেগুলার শাটিন। এটা ইরেগুলার শাটিন এভাবেও করা যায়, তোমরা চাইলে এভাবেও করতে পারো। যেমন এটা 1 2 দিছে, এখানে 4 3 দিছে, তুমি চাইলে এখানে একটা ক্রস দিতে পারো, এখানে 3 তে একটা ক্রস দিতে পারো, মানে 1 3 এরপর 2 এরপর 4 এভাবেও দিতে পারো, করলে কোনো অসুবিধা নাই। ওইটা ইরেগুলার শাটিন 1 3, কারণ ইরেগুলার শাটিনের মুভ নাম্বার আসলে থাকে না, এই কারণে একভাবে বানাইতে হয় আর কি। 1 এখানে দিতে পারো, 2 4 এভাবে দিতে পারো, দুই ভাবে হয়, এটাও ঠিক আছে ওটাও ঠিক আছে, সেম প্রসেস। হ্যাঁ প্রথমে দুইটা গ্রাউন্ড, প্রথমে রিপিট সাইজ হবে 4 2 8, সরি এক ওয়ার্পের রিপিট হচ্ছে 1 2 3 4, তার মানে 4 2 8টা, 1 2 3 4 5 6 7 8 এটা করার পরে G1 G2 দিলাম, এরপরে হচ্ছে একটা ওয়ার্পের পরপর তোমরা এরকম অ্যারো মার্ক দিয়ে দিয়ে সিসি লিখবা। সি মানে হচ্ছে কাটিং পয়েন্ট, কাটিং পয়েন্ট কাটিং পয়েন্ট কাটিং পয়েন্ট, এই সিসিটা দেওয়া হয়নি। এরপরে হচ্ছে তোমরা গ্রাউন্ড গুলাকে করে ফেলবা। তোমাদের এই স্টেপটা ফাইনালি যখন করবা তখন হচ্ছে এটা করবা আর এটা করবা, এরপরে চলে আসবা এইখানে। এটার এই স্টেপটা আলাদা করে করার দেখানোর প্রয়োজন নাই আর কি, এখানে যে সিকোয়েন্সিয়ালি দেখানো হয়েছে যাতে বোঝার সুবিধার্থে। এটা এই দুইটা থেকে প্রথমে এটা তৈরি করা হয়, দেন হচ্ছে এখানে করা হয়। তোমরা চলে যাবে এটা এটা দেন হচ্ছে এটা, এটার আর প্রয়োজন নাই ফাইনালি। এরপরে হচ্ছে সিমিলারলি তুমি গ্রাউন্ড গুলা করলা, গ্রাউন্ড গুলা দিয়ে দিলা, আর হচ্ছে সিমিলারলি আগের মতোই P1, ঠিক আছে P1 দিলা, এরপর P2 দিলা এক ঘর খালি রেখে, যেহেতু কাটিং পয়েন্ট সো এক ঘর খালি রেখে, P3, ঠিক আছে P4, দেখো P4 হওয়ার কথা ছিল এক ঘর খালি রেখে রেখে করতে হবে, দুইটা ঘর খালি ছিল তো, সো তোমার ঘর যাবে খালি 4টা, 1 2 3 4।
এই হচ্ছে সিচুয়েশন। সিমিলারলি এখানেও তাই, ওই ক্রস সেকশনাল ভিউতে তোমার হচ্ছে প্রথমে প্লেন গুলা দিবা, তারপর হচ্ছে P1 দিয়ে দিবা। P1 হচ্ছে কি, দেখো 1 ডাউন সব আপ, কয়টা আপ, 1 2 3 4 5 6 7টা হয়ে গেছে। হ্যাঁ, 7টা। সিমিলারলি সবগুলাই 7টা আপ হবে। হ্যাঁ, এটা হচ্ছে কি 2 আপ 1 ডাউন, এটা P2 হচ্ছে 2 আপ 1 ডাউন, দেন হচ্ছে বাকিগুলা সব আপ। এটা হচ্ছে সবগুলা এদিকে আপ। হ্যাঁ, সবগুলো এদিকে আপ, শুধু এই সুতা। হ্যাঁ, এই যে এরকম ডটেড লাইন ইউজ করবা, এই ডটেড লাইন ইউজ করলে পরে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখানে ক্রস, তো এখানে আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। এরপরে এই যে কাটিং পয়েন্ট গুলো দেখানো হয়েছে, কাটিং পয়েন্ট গুলো দেখানোর পরে দেখা যাচ্ছে যে এই স্ট্রাকচার, হ্যাঁ এই স্ট্রাকচার আর হচ্ছে এই স্ট্রাকচার, মানে আগে যেটা আছে এটা হচ্ছে সেম, শুধুমাত্র রিপিটে 1টা 2টা 3টা। হ্যাঁ, আর এখানে হচ্ছে আর রিপিটের মধ্যে হচ্ছে সুতার ফ্লোটের সংখ্যা বেশি, 1 2 3 4টা। এই 4টা এখানে, ওখানে যে কয়টা ফ্লোট ছিল, এখানে হচ্ছে 4টা মানে লুপ সুতা আর কি। স্যার এখানে কাটিং পয়েন্ট আমরা কয়টা নিব? এই যে এক ঘর পর পরে এটা 1টা 2টা 3টা 4টা। জি স্যার। ঠিক আছে, এই আগেরটাই ছিল 3টা, এখানে 4টা। এখানে সুতা একটা বেশি, দ্যাটস ওয়াই মানে কি বলে যে ইউনিটের মধ্যে একটা লুপের সুতা বেশি। স্যার ফেব্রিক অ্যাপিয়ারেন্স তো একই আসবে ওইটা আর এইটা? বুঝি নাই কি? স্যার ফেব্রিক অ্যাপিয়ারেন্স আমরা প্রথমে যেটা করলাম এটা করলাম, একই আসবে না স্যার সারফেসটা? হ্যাঁ, সারফেস দেখতে একই রকম, সারফেস দেখতে একই রকম। শুধু জাস্ট বলছিলাম যে রিপিটের মধ্যে একটা পায়ের সুতা করে বেশি। ওখানে ছিল P3 পর্যন্ত 3টা, স্যার আর এটার বেশি, আর দেখতে দুইটাই একই তো রকম। স্যার প্লেন বেসিসে করা হয়েছে। হ্যাঁ, দুইটাই প্লেন বেসিস, প্লেন ব্যাক ভেলভেটিং, দুইটাই এই প্লেন। জন্য স্যার সেম হবে, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, দুইটাই গ্রাউন্ড প্লেন। প্লেনের মধ্যে শুধু ওই সারফেসের ডিজাইনটা চেঞ্জ করলাম। কেটে দিলে আউটলুক একই রকম, কিন্তু যদি না কাটো তাহলে হচ্ছে এটার মধ্যে মানে ডিফারেন্সটা হবে হচ্ছে যে একটা পাইলের সুতার যে ফ্লোট আছে এটা চোখে পড়বে, এবং হচ্ছে লম্বা লম্বা ফ্লোট। ওটার মধ্যে ছিল কয়টা, 5টা করে ফ্লোট, আর এটার মধ্যে হবে 7টা করে ফ্লোট। সুতরাং এই কাপড়ের মধ্যে ফ্লোটের সংখ্যা মানে ফ্লোটের পরিমাণও বেশি হবে, সংখ্যাটাও বেশি হবে রিপিটে। স্যার ওয়েস্টেজও তো বেশি হবে তাহলে এটাতে, যেটা আমরা কেটে ফেলবো। হ্যাঁ, কাটার পরে চেহারা এটা ওইটার সেম, এটার ওয়াস্টেজও বেশি। যদি আনকাট অবস্থায় ইউজ করি, আমি সেটা বলছিলাম যে আনকাট অবস্থায় ইউজ করি তাহলে এটার মানে ফ্লোট গুলো আরো বেশি হবে, মানে বেশি চোখে পড়বে, কারণ এখানে 7টা করে ফ্লোট, এখানে 7টা করে ফ্লোট। সো দ্যাটস ওয়াই এই কাপড়টা ওইটার থেকে আরো বেশি ফ্লোটি হবে। কাটার পরে কিন্তু চেহারা ওইটা ফ্লোর যতই হোক কাটার পর তো সমান হয়ে যাবে, তাই না? হ্যাঁ, কাটার পরে কিন্তু চেহারা দেখে মানে বুঝবো ফ্লোর না যত যে- বড়ই হোক আমার কাটার পর সবই সমান হয়ে যাবে। হ্যাঁ, কাটার পরে কিন্তু বুঝার উপায় নেই, কাটার পরে এটা আর ওইটা দেখতে একই রকম। জি স্যার, কোন ফ্লোর বড় ছিল ছোট ছিল? হ্যাঁ, কাটার পরে চেহারা একই রকম, সে তো বললামই, কাটার পরে এটা আর ওইটার চেহারা একই রকম। না কাটলে পরে চেহারা ভিন্ন, এটার মধ্যে ফ্লোট বেশি, ওটার মধ্যে ফ্লোট কম। ঠিক আছে, দুই ভাবেই যেহেতু আমাদের ইউজ করার সুযোগ আছে, এই কারণে চাইলে আমরা এটাও করতে পারবো, এটাও করতে পারবো, এই হচ্ছে ব্যাপার। আশা করি বুঝতে পারছো। এগুলা তো এগুলাই যেগুলো বললাম সেগুলাই আছে। আর কি জি আছে? স্যার। হ্যাঁ, প্লেন ব্যাকে দেখি আর কিছু আছে কিনা। প্লেন ব্যাক ভেলভেটে এটার পড়াবো না আজকে, এইটা জাস্ট একটু দেখো যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি পার্টিকুলার ওয়ার্ক কাউন্ট, মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি পার্টিকুলার মানে আমরা কি ধরনের ইয়ার্ন কাউন্ট ইউজ করতে পারি, আর কি ধরনের কি হয়। ওয়ার্ক কাউন্ট যেরকম দেখো মোটা সুতা ইউজ করা হচ্ছে 2/30। হ্যাঁ, ওয়ার্ক কাউন্ট আমাদের টার্গেটও ছিল এরকম যে ওয়ার্ক কাউন্টে আমরা মোটা সুতা ইউজ করবো, কম করবো। ইপিআই অনেক বেশি দেওয়া আছে যদিও, কিন্তু ইপিআই আরো কম হওয়ার কথা। যাই হোক, ইপিআই 72, ওয়েভ কাউন্ট দেওয়া আছে 50, মানে লো কোয়ালিটির আর কি, অ্যাকচুয়ালি লো কোয়ালিটির যেগুলো 50 কাউন্ট। পিক্স পার ইঞ্চ অফ গ্রাউন্ড ওয়েভ এটাও খুব বেশি দেওয়া না, 82। আচ্ছা, টাবস পার স্কয়ার ইঞ্চ, এটা ক্যালকুলেশন এটা আছে, সেটা করে তোমাদেরকে দেখাবো নি কেমনে হয়। টাবস পার 1 ইঞ্চিতে কয়টা হয়, আপাতত দৃষ্টিতে মনে হইতে পারে যে এটার এটা গুণ করে দিলে মনে হয়ে যায়, কিন্তু না, আসলে জিনিসটা এরকম না। টাবস পার স্কয়ার ইঞ্চের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে বের করতে হয়। আর হচ্ছে ওয়েভ কন্ট্রাকশন, এটা এক্সপেরিমেন্টাল, যে এই কাপড়টা
তোমার কি বলে যে রিল্যাক্স কন্ডিশনে দিলে পরে কি পরিমাণ সংকুচিত হয় আর কি। অর্থাৎ আনকাট অবস্থায় কাপড়টাকে যদি আনকাট রাখি তাহলে তার সংকোচনটা কিরকম হয়। দেখো যে ওয়েফ টিস্যুটা অনেক বেশি ফ্লোট, আর অনেক বেশি যেহেতু বড় বড় ফ্লোট, হ্যাঁ যত বেশি ফ্লোট হবে তত বেশি কন্ট্রাকশন হবে। ফ্লোটের পরিমাণটা যত বেশি হবে ততই সে কাপড়টার মানে সংকোচনটা বেশি হবে। এই এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে মোটামুটি কোয়ালিটি পার্টিকুলার্স। এটা নেক্সট ক্লাসে ধরবো ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। জি স্যার। জি স্যার। শেষ করে দিলাম, হ্যাঁ ওকে। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।